আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশ নতুনভাবে 5ই আগস্টের পরে যাত্রা শুরু করেছে, কিন্তু 5 মাস না যেতেই আলোচনা করতে হচ্ছে আমাদের সরকারের যত ভুল নিয়ে। এই ভুলের যে পরিমাণ, সেটাকে এক জায়গায় দাঁড় করিয়ে যদি কেউ চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন, তাহলে বলতে হবে যে সরকার পারফর্ম করতে পারছে না, ফাংশন করছে না। কেন করছে না? সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তারা প্রস্তুত ছিলেন না, তাদের অভিজ্ঞতা নেই, তারও নেই, রাজনীতিতে তারা বোঝেন না। কিন্তু আমরা সবাই জানি যে রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয়। এবং আরেকটা বড় ভুল তারা করেছেন, যেটা তিনি বলেননি, যে রাজনৈতিক, যদিও তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যোগাযোগ আছে, কথা বলছেন, শুনছেন, কিন্তু বাস্তবতা যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কোনো কৌশলগত সম্পর্ক নেই, বা এমন কোনো সম্পর্ক তারা তৈরি করতে পারেনি, আস্থার সম্পর্ক। ইয়েস, রাজনৈতিক দলগুলো সবাই বাংলাদেশের এই সরকারকে সমর্থন করছে, এখনও পর্যন্ত করছে, কিন্তু সরকারে থাকা কেউ সরকারের মধ্যকার কোনো অংশ এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছেন যাতে করে সবাই তাদের থেকে দূরে সরে যাচ্ছে, তারা তাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন এবং তাদের নিজস্ব একটা মনোবাসনা আছে সেটা স্পষ্ট করে তুলছেন। অর্থনীতিটা ঠিক নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, প্রশাসন কাজ করছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে, আঞ্চলিক এবং বৈদেশিক শক্তিগুলো কিভাবে এই সরকারকে নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। এরকম একটা সংকটের মধ্যে বাংলাদেশ আছে। আমরা যদি অর্থনীতি নিয়ে কথা বলি, তাহলে এটা মোটামুটিভাবে স্পষ্ট, দেশের জনগণ অতিষ্ঠ। অর্থনীতিকে এত খারাপ এই সরকার আমলে হয়েছে না, আগের সরকারের আমলে হয়েছে। তারা সব কিছু ধ্বংস করে দিয়ে গেছেন। ইনফ্লেশন আগেই ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে গিয়ে পড়ছিল, কিন্তু এই সরকার 5 মাসে কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং কোনো ক্ষেত্রে দাম বেড়েছে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে শেখ হাসিনার বিদায় নেবার পরে 8, 9, 10, 5-7 দিন কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেকখানি কমে গিয়েছিল, অনেক নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছিল, যে সময়টাতে প্র্যাকটিক্যালি কোনো সরকারও ঠিকঠাক মতো ছিল না। তার মানে জনগণ ওই সময় এতটা স্বপ্নবাজ হয়ে উঠছিল, এত রক্তদানের পরে মানুষের মধ্যে এমন একটা দেশপ্রেম, আমি বলবো, বা অন্তর্নিহিত এমন একটা শক্তি জেগে উঠেছিল, কেউ খারাপ কিছু করবার কথা চিন্তা করেনি। কিন্তু তারপরে সরকার গঠিত হওয়ার পরে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যেতে থাকলো। কেন থাকলো সেটা আসলে যারা দায়িত্বে আছেন তাদের বুঝতে হবে। এবং অর্থনীতির হালচাল আপনি বুঝতে চাইলে এর জন্যে বিশ্ব ব্যাংকের মতামত, IMF-এর প্রতিবেদন, ADB কি বলল, বা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান CGS বা অর্থনীতি নিয়ে যারা কাজ করে CPD, PRI কি বললো, তার জন্য অপেক্ষা করতেন। আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, পথে ঘাটে হাঁটাহাঁটি করেন, বাজারে যান, বা গৃহিণীদের সঙ্গে কথা বলেন যারা সংসার সামলান, আপনি সহজেই অনুমান করতে পারবেন যে দেশের অর্থনীতির আসলে হালচালটা কী। এটা বোঝার জন্যে খুব বড় বিশেষজ্ঞ হবার দরকার নেই। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অনেক দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়বারও দরকার পড়ে না। সবাই বুঝতে পারেন যে ভালো নেই, মানুষ ভালো নেই। যে কাজটা সবচেয়ে জরুরি ছিল সেটা হচ্ছে যে অর্থনীতিকে বেগবান করা, শক্তিশালী করা, গতিশীল করা। সরকার সেটা করতে পারেনি। সরকার ওই পথে হেঁটেছে কারো পরামর্শে 2007-8-এ একটা প্যানিক তৈরি করা, যেই প্যানিকের ফলে ব্যবসায়ীরা আস্থা পাচ্ছে না, ভয়ে ভয়ে আছে। হ্যাঁ, অনেক দুর্বৃত্ত, অনেক অলিগার্স, মাফিয়া তৈরি হয়েছিল, আপনি তাদের বিচার করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে ফেলে তাদেরকে নিয়ন্ত্রণ করে, যাদের হাতে হাজার হাজার মানুষের ভাগ্য নির্ভর করছে, হাজার হাজার কর্মী যেসব প্রতিষ্ঠানে কাজ করছে,
হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন যারা করে, এদের সবাইকে আপনি জেলে পুরবার চেষ্টা করবেন, দুদক তাদের বিরুদ্ধে মামলা দিবে, এনবিআর তাদের উপরে চড়াও হবে, বাংলাদেশ ব্যাংক তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবে, তাদের আপনি বিদেশ যেতে দিবেন না। এমনকি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান নানা অজুহাতে আপনি তাদেরকে নানাভাবে ডিস্টার্ব করছেন। কারো বিদেশ থেকে টাকা আসবে, আপনি সেই টাকা নেবেন না, নিতে চাইবেন না, অথচ আপনার অর্থনীতি, আপনার টাকা নেই। আপনি কেউ ট্যাক্স দিতে যাবে, আপনি বলবেন ওনার বিরুদ্ধে তো নানা রকমের অভিযোগ আছে, ওনার ট্যাক্স এখন নেওয়া যাবে কিনা সেটা আগে চিন্তা করতে হবে। ভাই, ট্যাক্সটা নিয়ে নেন, আপনি অপরাধের জন্য অপরাধের মতো বিচার করেন, টাকা দিলে কেনা নেয় আর সরকার কেন নেবে না? সো এই ধরনের নানা, এবং এগুলো করতে গিয়ে আবার নানা রকমের ব্যবসা বাণিজ্য যে হচ্ছে সেটাও কিন্তু আমরা খবর পাই। এই যে বাংলাদেশে 5 মাসে, আগের সরকার তো করেছে, এই 5 মাসে দুর্নীতি কি কমেছে? বড় বড় দুর্নীতি হয়তো হচ্ছে না, কিন্তু পোস্টিংয়ের জন্যে, নিয়োগের জন্যে, বদলির জন্যে, প্রমোশনের জন্যে বাণিজ্য তো হচ্ছে। ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি, দখল, যারা বড় বড় বিপ্লবী কথাবার্তা বলছেন তাদের আমলনামাও তো এখন আমি বিশ্বাস করি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আছে, আমাদের সাংবাদিকদেরও অনেকের কাছে আছে। কাজে এইসব বলে আসলে এমন একটা পরিবেশ তৈরি করে কোনো লাভ নেই। আপনাকে র্যাশনাল হতে হবে। আপনি চাইলেই সব করতে পারবেন না। বিদেশে টাকা পাচার যারা করেছে, আপনি আইন কানুন দিয়ে জোর করে বা আন্তর্জাতিক কোনো শক্তির সঙ্গে যোগাযোগ করে এই টাকা আপনি খুব দ্রুত আনতে পারবেন না, এরকম কোনো রেকর্ড কিন্তু নেই। বহু সময় সাপেক্ষ ব্যাপার, কতটা পারবেন সেটাও সংশয়। আমি মনে করি এদেরকে যদি মোটামুটিভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনে এদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একদম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে যতটা আনা যেত, এবং তারপরে অবশ্যই তাদের অপরাধের আপনি বিচার করতেন, সেটা অনেক ভালো হতো। তো সেই কাজ না করে আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন, প্যানিক, সরকারটাকে স্ট্যাবল মনে হচ্ছে না, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি স্ট্যাবল নয়, দেশীয় বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না, বিদেশিরাও কোনো আস্থা পাচ্ছে না। এমনকি আমি মনে করি ওয়ার্ল্ড ব্যাংক, IMF ও আপনার সঙ্গে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আর তারা এমন সব জিনিস চাপিয়ে দিচ্ছে, বিশেষ করে IMF, এটাই IMF, আপনি তাকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু তার চাপিয়ে দিয়ে কাজ করতে গিয়ে আপনি নিজে যেভাবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবার নানা পন্থা ছিল সেগুলোকে ব্যবহার না করে আপনি ওই এক প্রেসক্রিপশনে চলতে গিয়ে দেশের মানুষের উপরে আরও বোঝা বাড়িয়ে তুলছেন। এই যে আপনি শুধুমাত্র একটা প্রশাসনিক পদক্ষেপ দিয়ে এই কাজগুলো করতে চাইছেন, কিন্তু সেটা করে আসলে কিন্তু সম্ভব না। বরং অর্থনীতির চাকা যারা ঘোরান তাদের জন্য, যেটা আমি বলছি যে ব্যবসায়ীদের জন্য, উদ্যোক্তাদের জন্য যদি আপনি পরিবেশ তৈরি করতেন, তাদের প্রণোদনা দেবার ব্যবস্থা করতেন, তাদেরকে আস্থায় নেবার চেষ্টা করতেন, তাদের মাথায় হাত বুলাতে চেষ্টা করতেন, তাদের দুষ্টুমি অপরাধটাকে আমলে নিয়ে সেটাকে সংশোধন করে বা সেটার বিচার করে, কিন্তু তাদের বাকি স্বাভাবিক কাজকর্মগুলোকে যদি আপনি করতে দিতেন, তাদের প্রতিষ্ঠানগুলোকে যদি চলতে দিতেন, তাহলে একটা আস্থার জায়গা তৈরি হতো। এই সংকটের মধ্যে আমরা পড়তাম না। নিরাপত্তার সংকট আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে না, চাঁদাবাজি চলে গেছে এমন মনে করবার কোনো কারণ নেই, কোনো ভাবে চাঁদাবাজি অনেকে বেড়েছেও, দখলবাজি আছে। কিন্তু এর আবার একটা বড় প্রবণতা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা বিশেষ দলকে আক্রমণ করে এই কাজগুলো হচ্ছে। যারা বিশেষ দলের বিরুদ্ধে প্রোপাগান্ডাটা চালাচ্ছেন তারা নিজেরাও কিন্তু অনেক কিছু দখল করে নিয়েছেন। তাদের অনেক প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে দখল হয়ে গেছিলো জাতীয় পর্যায়ে, সেগুলোকে তারা দখল করে নিয়েছেন। এখন গ্রামে গঞ্জে নানানজনের জায়গা জমি একজন দখল করে নিয়েছিল বিগত সরকারের আমলে, সেটা যদি পরিবর্তিত পরিস্থিতি কেউ আবার পুনরুদ্ধার করেন, সেটাকে আপনি দখলবাজি করে ওই দলটিকে বা ওই শক্তিটাকে রাজনৈতিকভাবে দুর্বল করবার চেষ্টা করছেন। কিন্তু মাথায় রাখতে হবে এই প্রোপাগান্ডা, এই প্রচারণা কারা চালাচ্ছেন। হচ্ছে না যে কিছু না, কিন্তু যাদের বিরুদ্ধে এই প্রচারণা, অর্থাৎ আমি যদি খোলামেলাভাবে বলি বিএনপির বিরুদ্ধে এই প্রচারণা, আপনি দেখবেন যে বিএনপি কিন্তু হাজার খানেকেরও বেশি তাদের নেতাকর্মীকে বহিষ্কার করেছে এইসব অপরাধের জন্য। কিন্তু কথা হচ্ছে যে আপনি এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন সোসাইটিতে যে এই একটা শক্তি করছে, অন্যরাও কিন্তু করছে, যে যেখানে পারছে। অন্য রাজনৈতিক দলগুলো যে করছে না তা না, কিন্তু সো এগুলোর একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। এবং নিরাপত্তার আরও অনেকগুলো ইস্যু, আমরা সভরেন্টি নিয়ে কথা বলি, স্বাধীনতা, সার্বভৌমত্ব। আমি অবশ্যই বলবো ভারত বাংলাদেশের প্রতি অনেক অবিচার করেছে, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক
যে ব্যবস্থা সেখানে হস্তক্ষেপ করে সম্পর্কের টানাপোড়েন আছে, আমরা ভালো মন্দের মধ্যে দিয়ে গেছি, কিন্তু মানুষের যে ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ, সেখানে তারা শক্তি জুগিয়েছে। এই জন্য মানুষের মধ্যে ক্ষোভ আছে ভারতের ব্যাপারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা জোর করে গায়ে পড়ে কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না। ভারত যদি তার ভুল বুঝতে পারে এবং সে যদি ঠিকঠাক মতো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, আমার তো কোনো অসুবিধা নেই। আমরা যদি একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, প্রতিবেশীর সঙ্গে সারাক্ষণ আমি ঝগড়া লাগিয়ে রেখে আমার শক্তি ক্ষয় করবো, শক্তি সঞ্চয় করবো না। আমি ভারতের পক্ষে বলছেন, অনেকে আবার ইতিমধ্যে আবার বলবার চেষ্টা করছেন যে আমি এতদিন আমেরিকার হয়ে কথা বলেছি, একটা বাজে ব্যবহার করেও আমার একটা টার্মিনোলজি বা একটা প্রাণীর নামকে আমার সঙ্গে জুড়ে দিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছি, এখন আমি ভারতের দালালি। নো, আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার দেশীয় প্রেমকে প্রশ্ন করবার কোনো সুযোগ নাই। আমি অন্য কোনো দেশের প্রো না, আমি বাংলাদেশ প্রো। তো আমি এই জায়গাটা যেটা বলতে চাই, এখন আপনি ভারতের বিরোধিতা করেন, আমার কোনো অসুবিধা নেই, আমিও করতে চাই। ভারত যে কতটা যতগুলো অন্যায় করেছে, প্রতিটা অন্যায় নিয়ে আমি লিখেছি এবং বলেছি। তো আমার কথা হচ্ছে, আমি ভারতের বিরোধিতা করতে গিয়ে আমি কি অন্য কোনো শক্তিকে সামনে আনছি? কেউ তো বলেই ফেলছেন আমার ওর সঙ্গে ভালো সম্পর্ক করতে পারেন। হ্যাঁ, আমি সবসময় বলি যে আমার অর্থনৈতিক স্বার্থ যেখানে, যেমন আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে, ইউরোপের সঙ্গে আমার সম্পর্ক ভালো করতে হবে, কারণ ওখানে আমার বাজার, ওখান থেকে আমি সবচাইতে আর্থিক সহায়তা পাই, আমার ছেলেমেয়েরা ওখানে পড়তে যায়। সো আমার তার সঙ্গে ইন্টারেস্ট অনেক বেশি। কিন্তু আপনি যদি খালি ইডিওলজির বিবেচনায়, নিরাপত্তার ইস্যুতে বিবেচনা করে এই লড়াইয়ে জড়িয়ে পড়েন, সেটা কিন্তু অনেক বিপজ্জনক। আমরা কিন্তু খেয়াল করছি না যে আমাদের কিন্তু আরও কিছু শত্রু মিত্র আছে। এবং আমার সভরেন্টি নিয়ে আমি কথা বলি, আমার ভৌগোলিক সীমার মধ্যে অন্য কোনো শক্তি কি ঢুকে পড়ছে? আমার ভৌগোলিক সীমানার মধ্যে থেকে কোনো অংশকে অন্য কেউ দখল করবার চেষ্টা করছে? আমার মনে হয় যারা দায়িত্বে আছেন নিরাপত্তা বাহিনীতে বা অন্যান্য জায়গায়, তারা এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা একদিকে নজর দিতে গিয়ে অন্য জায়গাগুলো এক দরজা বন্ধ করতে গিয়ে আর বাকি 10টা দরজা যেন খুলে না দিই, সেটা আমাদের মাথায় রাখা খুবই জরুরি। তো আমি মনে করি যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, নিরাপত্তার ইস্যু, কূটনৈতিক সম্পর্ক, সবগুলো জায়গায় আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এবং সব কথার মূল কথা হচ্ছে যে বাংলাদেশের সমস্যা যেটা, এই সমস্যার সমাধান এখন রাজনৈতিকভাবে করতে হবে, এবং সেটা হচ্ছে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে। সংস্কারগুলো করতে হবে, যে সংস্কারগুলো ব্যাপারে ঐকমত্য আছে, এবং সেখানে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। এবং আমি বিশ্বাস করি কোনো রাজনৈতিক দলগুলো যদি মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়, তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে, তার চেয়েও খারাপও হতে পারে। কারণ মানুষ তৈরি, তরুণরা জেগে উঠেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তরুণদের ব্যবহার করে কেউ যদি বিশেষ রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করেন, সেটাও বাংলাদেশের জনগণ এবং এই তরুণ সমাজই, বাংলাদেশের এই ছাত্ররাই অ্যাকসেপ্ট করবে না। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য।